সবার সাথে বেশ মনোযোগী শ্রোতা হয়ে তাদের কথা শুনল। ইহানের দৃষ্টি ছিল প্রেরণার দিকে। ভদ্রমহিলা কখনো সামনে আসছেন, কখনো আড়ালে চলে যাচ্ছেন। কাজ করতে ছুটে সে বেশ পটু, ইহান জানে। ভাইয়ের জন্য থানায় ছোটাছুটি, সুদূর নেপালে যাওয়া বোনের জন্য ছেলে মানুষই ছোটাছুটি। এই নীলচোখা সাদামাটা ভদ্রমহিলা ফিল্মটা সিংহের লেডিস ভার্সন। এই মহিলার জীবন বৃত্তান্ত নিয়ে যদি কখনো সিনেমা তৈরি হলো, তাহলে সেই সিনেমার নাম হবে ভাগ প্রেরণা ভাগ। আচ্ছা, এই মহিলা একজন স্ত্রী হিসাবে কেমন ছিল? ওর মৃত স্বামীর ব্যাপারে একেবারে আলো ইয়ানার কাছে জানতে চাইছিল। ইয়ানা বলছে আপু তার পার্সোনাল বিষয় নিয়ে গসিপ একদম পছন্দ করে না। প্রীতম নিষেধ করেছে এসব ব্যাপারে বলতে। ইহান ধরে নেয় কারো বউ হিসাবে প্রেরণা ছিল অমায়িক। ভাবতে ভাবতে মুচকি হাসে ইহান। তার দৃষ্টি দূরে কর্মচারীর সাথে হাত নেড়ে নেড়ে কথা বলতে থাকা ধূসর রঙের একটা সুতি শাড়ি পরিহিতা প্রেরণার দিকে স্থির। ইহানকে দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা সিটি কর্পোরেশনের মেয়র ওয়াজেদ বলে ওঠে, এভাবে মুচকি হাসছ কেন তাজা? ইহান দ্রুত নিজের মুখভঙ্গি গম্ভীর করে দাঁড়িয়ে থাকে। হাতের জুস গ্লাস চুমুক দিতে আবারও তাকায় সে। প্রেরণা আবারও চোখের সামনে আসে। ভদ্রমহিলা খামছে, চোখ মুখ মলিন। ইহান সেই মলিনতা দেখে মুগ্ধ হয়ে লুকিয়ে লুকিয়ে অন্যমনস্ক ভাব কাটে ইহান কারো সাথে ধাক্কা লেগে। গ্লাসের সব জুস তার ধপধপে সাদা পাঞ্জাবি পেটের সাথে লেপ্টে আছে। ইহান নিজেকে দেখে বাকিটা ব্যস্ত হয়ে বলে, ইস কি অবস্থা। যান তাজা, ওয়াশরুমে দোতলায় যে কোনো ঘরে পাবেন। আজকে এই ইভেন্ট শেষ করে সন্ধ্যা নাগাদ। তারপর প্রেরণা ব্যস্ততা প্রচুর। ছেলের সাথে 2 মিনিট কথা বলেছে ফাঁকে। ছেলেটার মন খারাপ, আজ সারাদিন মাকে পায়নি। প্রেরণা আজ পেমেন্টের টাকা থেকে ছেলের জন্য খুব দামি একটি গিফট কিনে নিয়ে যাবে ঠিক করলেন। মাঝে মাঝে একটু খরচে তো হওয়াই যায়। এই কমিউনিটি সেন্টারটা একেবারেই রাজপ্রসাদের মতো বড় এবং ভুলের মতো প্রেরণার কাছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে গেলে হারিয়ে যেতে হয়। ফুড লাউঞ্জ থেকে বেরিয়ে প্রেরণা কমিউনিটি সেন্টার ম্যানেজারকে খুঁজতে লাগলো। মোতালিব নয়, তাকে হায়ার করেছে এখানে ম্যানেজার রিপা আনাম। পেমেন্টটা তার কাছ থেকে নিতে হবে। খুঁজতে খুঁজতে রিপা আনানকে কোথায় না পেয়ে প্রেরণা তার অ্যাসিস্ট্যান্টের কাছে যেতে নিচ্ছিল। ঠিক তখনই এক লোক এসে প্রেরণার কাছে রিপা আনামের অ্যাসিস্ট্যান্টের পরিচয় দিয়ে বলল, ম্যানেজার আপা দোতলার রুমে নাম্বার 13-তে আছেন। আপনার পেমেন্ট নিয়ে কথা বলতে চাইছেন, আপনাকে খুঁজছে সে। প্রেরণা আন্তরিক হেসে মাথা নেড়ে ধীর পায়ে দোতলায় উঠল। দোতলায় পুরোটা ফাঁকা, সব গেস্ট নিচে ইয়ার্ডের। রুম নাম্বার 13-তে প্রেরণা নক করে মাথা বাড়িয়ে উকি দিল ভিতরে। এটাও সম্ভব? একটা অফিস কক্ষ। এই অফিস কক্ষের সাথে সংযুক্ত ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। কাউকে দেখতে না পেয়ে প্রেরণা ভিতরে ঢুকলো। তারপরে গিয়ে ডেস্কের সামনে রাখা চেয়ারটাতে বসে পড়ল। ঠিক তখনই বাইরে থেকে দরজা লাগানোর শব্দ। খট করে শব্দ হতেই প্রেরণা লাফিয়ে উঠে দরজার দিকে তাকায়। গোল গোল চোখ চেয়ে থাকে দর দিকে। পরমুহূর্তে পিছন থেকে খট করে দরজা খোলার আওয়াজ হয়। প্রেরণা তড়িত ঘুরে তাকায়। ওয়াশরুম থেকে বেরিয়েছে স্বয়ং ইহান তাজওয়ার। প্রেরণা হতকম্ব হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। ইহান পাঞ্জাবি ভেজা অংশটা একটা টিস্যু চেপে চেপে নিচ্ছিল। মাথা তুলে কক্ষে উপস্থিত প্রেরণার দিকে তাকাতে সে কিছুটা অবাক। প্রেরণা ইহানের দিকে চায়, একবার চায় দরজার দিকে। ওর এলোমেলো দৃষ্টি অনুসরণ করে ইহান রাশভারী গলায় বলো, আপনি? প্রেরণা অস্থির হয়ে দরজার কাছে যায়। দরজা চাপড় মেরে চেঁচিয়ে বলে, বাইরে কে আছেন? দরজা খুলুন। আমরা ভিতরে আছি তো। ভীষণ অস্থিরতা ঘিরে রেখেছে প্রেরণাকে। ইহান স্থির দাঁড়িয়ে তাকেই দেখছে। কেমন ছটফট করছে সমুদ্র নীলা। অনেকটা সময় নিয়ে ইনসা নিজেকে শান্ত করে
চোখ মুখ শক্ত করে আবারও সাইমের দিকে তাকিয়ে বলে, অনেক ধৈর্য নিয়ে 3টা সিম কার্ড চেঞ্জ করেছি, এটা লাস্ট ওয়ার্নিং। সাইম চেয়ারের নিচে পিঠ হেলিয়ে দিয়ে শুকনো হাসলো, বলল, তোমার বলা হয়েছে? ইনশা নিশ্চুপ। সাইম হাসলো, বলো, মাই গড, এতটা ভেবে নিলে? নাটক বন্ধ করো। তেজ নিয়ে বলে ইনশিয়া, তোমার কাছে আমার অ্যাপোলোলাইজ করা ছিল, আর কিছুই না ইসি। ঠান্ডা গলায় বলে সাইম। ইনশিয়াহ তাকায়। সাইমের মুখভঙ্গি গম্ভীর। খানিক বাদে বলল, অন্যের বউকে ফুসলানোর ইচ্ছে নেই, শুধু ক্ষমা চাওয়া ছিল তোমার থেকে। ইউনো, আমি কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না। কারণ থামলো সাইম, তাকালো ইনশিয়াহর দিকে। পরপর একটা লম্বা শ্বাস ফেলে প্রসঙ্গ পাল্টে বলো, শাড়ি পরেছ? এতটা এলোমেলোভাবে শাড়িকে পরিয়ে দিয়েছে হাজব্যান্ড? ইউ আর গোয়িং টু ফর? ধমকে উঠে ইনশিয়াহ। নো, অ্যাম নট। রিল্যাক্স। এত রাগার কিছু হয়নি। যাও, ফেস টু ফেস। ভালো লাগছে। আমি কখনোই আমার ছবি একসাথে মিলিয়ে আমাদের ঘনিষ্ঠতা মুহূর্ত ভুয়া ছবি বানিয়ে তোমার স্বামীকে দেখিয়ে তার কাছে তোমাকে ছোট করব না। রিল্যাক্স। ঈশা চোখ মুখ কঠিন। সে কপাল কুঁচকে রেখে তার ফোন আর পার্সটা হাতে তুলে নেয়। ইয়াশা মির্জা হাত কাঁপছিল তার হাতে। ফোনের স্ক্রিনে তার দৃষ্টি ছিল নিবদ্ধ। ঈশা আর সাইমের ছবিটিও তুলে পাঠানো হয়েছে তাকে। পিতৃত্ব তাকে সুখ দিয়েছে, জীবনে পরিপূর্ণতা দিয়েছে, কখনো হতাশ করেছে, কখনো প্রশ্নবিদ্ধ করেছে, কখনো ব্যর্থ প্রমাণ করেছে। ইয়াশা মির্জা জীবনে কখনো থেমে যায়নি, তবু কখনোই না। আজ তার পিতৃত্ব তাকে কোন অপমানের মঞ্চ দাঁড় করাতে চাইছে। এক জীবন ইয়াশা মির্জা কি একই সাথে ভালো স্বামী হওয়ার পাশাপাশি ভালো বাবা হয়নি? আসলে কি তাই? শরীর কাঁপছে লোকটার। বয়স 60-এর কাছাকাছি। ছোটোখাটো শারীরিক সমস্যা আছে। বুকে ব্যথা হয় প্রায়শ। সব কিছু সামলে চলতে হয়। সেজন্যই আলো স্বামীর জন্য চিনি ছাড়াই বাদামের উপমা বানিয়ে সন্ধ্যায় সন্ধ্যায় ঘরে ঢুকছিল। ভেবেছিল স্বামীর কাছে আবদার করে মেয়েটার কাছে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে আজ সব ইনশার পছন্দের খাবার রান্না হয়েছে। মনটা আঁকুপাকু করছিল মেয়েটাকে সেসব খাওয়ানোর জন্য। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, না না কাঁপতে থাকা সুদর্শন প্রায় বৃদ্ধ লোকটাকে আলো দেখে চিন্তিত ভঙ্গিতে এগিয়ে গেল। ছো মেরে তার হাত থেকে ফোনটা নিয়ে আলো ছবিটা দেখল। কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে। ট্রেনিং শেষ করে মুইন আজ দ্রুত বাড়িতে ফিরবে বলে ঠিক করেছিল। ক্যাবিনে ঢুকতেই সন্ধ্যা 7টা নাগাদ ইউনিফর্মের বোতাম দুটো আলগা করে সে চেয়ারে বসে একটুখানি হাঁপ ছেড়েছিল। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ফোনটা সুইচ অন করে লিস্ট দেখল। এক মিঠি ক্যাট ফুড, ওটস ব্রিফ, ইনশিয়া ডায়েট ফুড, হেলথ ড্রিঙ্কস। বাড়িতে ঢোকার আগে সুপার মার্কেটে ঘুরতে হবে। ফোনে নোটিফিকেশনের বারে চোখ পড়ছে হঠাৎ। দেখলো মোট 2টো মেসেজ এসে ভিড় করেছে সেখানে। একটা ইনশা নাম্বার থেকে, একটা ছিল অচেনা একটা নাম্বার থেকে। প্রেরণাকে ভীষণ আতঙ্কিত লাগছে ইহানের কাছে। ইহান পরিস্থিতি বুঝতে পেরে দরজার কাছে গিয়ে সহজেটা দরজা চাপড় মেরে বলে, এক্সকিউজ মি, ইজ দেয়ার এনিওয়ান হেয়ার? আমরা আটকে পড়েছি। চোখে মুখে সংকোচন প্রেরণার, কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। ইহান ওকে দেখছে, তারপর 2 হাতে পাঞ্জাবি পকেট হাতাহাতি করতে মনে পড়ে তার ফোনটাও আপনের কাছে রেখে এসেছে। ঘুরে ইহান প্রেরণার দিকে তাকায়, বলে, আপনার ফোন? প্রেরণা নিজের হাতে দেখে, তারপর হাতে ছিল লিস্টটা শুধু তার পাশ নিচে আফরাফের কাছে। মলিন মুখে প্রেরণা তাকিয়ে থাকে ইহানের দিকে। ইহান একটা লম্বা শ্বাস ফেলে আবারও দরজায় ধাক্কা দেয়। বাইরে দাঁড়িয়ে হাসছিল ভুইয়ার লোক দুটো। হাসতে হাসতে ওরা একে অপরের গায়ে গড়াগড়ি খায়। একজন আরেকজনকে বলে, এখন খুলবি না, জনে জনে লোক খুলে দিবি, ব্যাপক মজা হবে। প্রেরণা চুপচাপ এক কোণে সরে দাঁড়ায়। তার ঘাবড়ে যাওয়ার মুখটা ইহান আর চোখে দেখতে থাকে। বলে উঠে, আপনি এখানে এলেন কেন? রিফা আনামের সাথে কথা বলতে। আবারও নিস্তব্ধ। ইহান আবারও দরজা ধাক্কা দেয়। কাউকে
ডাকে কেউ আসে না। ইহান ঘুরে প্রেরণার দিকে তাকায়, তারপর প্রেরণার ওপর রীতিমতো মেজাজটা খারাপ হয়ে গিয়েছে। প্রেরণা এত অস্বস্তি দেখে গম্ভীর হয়ে এনে বলে, প্রেরণা কি হয়েছে? এভাবে ঘাবড়ানোর কি আছে? আপনাকে এভাবে মানায় না, একদম না। প্রেরণা শ্বাস ফেলল, শাড়ির আঁচল কপালের ঘাম মুছে নিয়ে বলল, আসলে তেমন কিছু না, ব্যাপারটা কেমন যেন লাগছে, আপনি বুঝতে পারছেন? একটু কেমন যেন লাগবে না? দরজাটা বাইরে থেকে বন্ধ, প্রেরণা, আমার ভেতর থেকে বন্ধ করিনি। লোকে একটু বাঁকা চোখে দেখবে। ইহার অদ্ভুত দৃষ্টিতে দেখে প্রেরণাকে পরপর হেসে বলল, এটা কেমন ধরনের কথাবার্তা? এখানে মানুষের মেন্টালিটি এত লো নয়, আর কেউ কিছু ভাববে বা আপনার সাথে এ ধরনের কথা যায় না। প্রেরণা কিছুক্ষণ চুপ থেকে বলে, লোকের কথা ভাবলেও বা, আসলে আমি না এত বেপরা নই ইহান, আমি লোকের পাস কথা বড্ড ভয় পাই, নিজের বেলায় অন্তত, কারণ এই ধরনের লোক কিন্তু আমার রুচি রোজগারের মাধ্যম, আমাকে তো ওদেরকে পরোয়া করেই চলতে হয়। কেউ আমি করি না ইহান, এ ব্যাপারে আমাকে বড্ড সাহসী দেখলে আমি আমার সম্মান নিয়ে বড্ড আতঙ্কিত থাকি। ইহান শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে প্রেরণাকে। কথাগুলো শেষ করে প্রেরণা চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও বলে, আমি ওভাবে রিয়াক্ট করেছি হয়তো, তবে আমার বদনামের বড় ভয়। ইহান আরও কিছুক্ষণ ওকে দেখে তারপর প্রেরণাকে পাশে সরতে বলে। পাঞ্জাবির হাতে গুটিয়ে নিয়ে দরজার সজোরে ধাক্কা দেয় বাহু দিয়ে, পরপর তার বলিষ্ঠ পা দিয়ে লাথি বসা দরজায়। ক্যাপ্টেন ইহান তাজওয়ারে 4টা লাথি যথেষ্ট ছিল ওই দরজার সিটকানি ভাঙতে। বাইরে ততক্ষণে লোকজনের ভিড় করেছে শব্দ পেয়ে। সাগরের লোক দুটো দাঁত বের করে হাসছিল ইহান তাজওয়ারের অপ্রস্তুত মুখটা দেখবে বলে। প্রেরণা গোল গোল চোখে চেয়ে আছে ইহানের দিকে। লোকটা দরজাটা ভেঙেই যদি আর একটু আগে ভাঙতে পারতো না, কেন এতক্ষণ অপেক্ষা করলো? হঠাৎ বিরক্তি ধরল ইহানের ওপর তার, পরপর নিজেকে শাসায়, এসব কি? লোকটাও তো ভিকটিম মতো। মুত্তালিব চিন্তিত হয়ে ইহানের দিকে এগিয়ে আসে। বাকিরা একবার ইহানকে দেখে একবার প্রেরণাকে। ইহানের মুখভঙ্গি গম্ভীর, ধীরতা নিয়ে দাঁড়িয়ে আছে। তবে প্রেরণা অপ্রস্তুতের মতন রিপা আনানকে বলে, আমি আপনাকে খুঁজতে এসেছিলাম। দরজাটা কেউ বাইরে থেকে লক করে দিয়ে চলে যায়। ইহান সবার দৃষ্টি এড়িয়ে নিয়ে নামে, গাম্ভীর্য নিয়ে সবটা স্বাভাবিক যেন। এখানে দাঁড়িয়ে ওদের কৌতূহলে প্রশ্রয় দেওয়া কোনো মানে হয় না। মঈন তার কার্যালয় থেকে সোজা চলে যায় রেস্তোরাঁর সামনে। যখন ইনশা দূরত্ব পায়ে মেন গেট থেকে বেরোয়, তার পিছনে পিছনে নামে সাইম। মঈনকে ইনশা যখন দেখলো, থেমে গেল তার পা। দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। সাইমের পায়ে গতিও থামলো। ইনশা এগিয়ে এলো মঈনের কাছে। অবাক হয়নি খুব একটা। মেসেজ এসে জানিয়ে দিয়েছে সব, তবে এভাবে ডিউটি ফেলে চলে আসতে ভাবেনি ইনশাও। দু কদম মঈনের দিকে এগিয়ে গিয়ে বলল, মঈন আপনি? মঈন এবার ইনশার দিকে তাকায় সাইমের দিকে। সাইম নেমে আসে স্বাভাবিক ভঙ্গিতে। সেই সন্ধ্যায় মঈন শুরুতেই সাইমকে একটা খুশি মেরে দেয়। ঘটনা আকস্মিকতায় হতভম্ব ইনশা পিছন থেকে মঈনের হাতটা টেনে ধরে বলে, মঈন স্টপ, চলুন বাড়িতে যাই। ঘুষিতে একটু ও ভ্রুক্ষেপ হয়নি সাইমের। সাইম তাকিয়ে আছে ইসি মঈনের হাতের দিকে। মঈন ইসির হাত থেকে হাতটা ছাড়িয়ে নেয় নিজে। সাইমের দিকে এগিয়ে গিয়ে টান টান হয়ে দাঁড়ায়। ইনশা শুধু তাকিয়ে তাকিয়ে মঈনকে দেখে। সাইমের ঠিক সামনে দাঁড়িয়ে মঈন ডান হাতের তর্জনী তুলে সাইমের চোখে চোখ রেখে ভীষণ আক্ষেপে হয়ে বলে ওঠে, নট উইথ মাই ওয়াইফ। কণ্ঠস্বর ভীষণ অচেনা মঈনের। ইনশা নির্বিমেষে দেখছিল শুধু। সাইমও দৃষ্টি নামায়নি। মঈন কথাটা বলে দাঁড়ায় না। ইনশা কবজি চেপে ধরে ডান হাতে। ইনশা চমকায়। ভীষণ জোরালো ছিল মঈনের ছোঁয়া। ভীষণ ব্যথা পাচ্ছিল হাতে, তবে বলেনি কিছু। ইনশা মনে হলো ইনশা এই হাতে ছাড়িয়ে নিতে চাইল মঈনে তুমুল কামাল করে দিবে। ওকে
তেমনি লাগছিল। আতঙ্ক এসে বাসা বাঁধে তার মনে। পুরোটা রাস্তা মঈন ইনশা দুজনে চুপচাপ ছিল। মঈন ছাড়েনি ইনশার কবজি। কটেজের বাইরে নেমে ইকাপে বিল মিটিয়ে দেওয়ার সময় মঈন ইনশার হাতটা ছাড়েনি, কিন্তু যখনই কটেজে ঢুকলো তখন ছেড়ে দিল হাত। শামীম, মঈন, ইসি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। আলো একটা সোফাতে গা এলিয়ে দিয়ে বসে আছে। দু চোখ ভেজা তার, দরদর করে পানি ঝরছিল দু চোখ থেকে। ইনশা মাম্মা পাপা দুজনে দেখল। দু কদম এগিয়ে গিয়ে বলল, পাপা তুমি? শামীম স্থির দাঁড়িয়ে মেয়ের দিকে বিমূঢ় চেয়ে। ইনশা বুঝে নিল সবটা। বলল, পাপা পাপা আমি মঈনকে মেসেজ করে দিয়েছিলাম। আমার ইন্টেনশন খারাপ ছিল না পাপা, এটা পাবলিক প্লেস ছিল। আলো শাড়ির আঁচল দিয়ে দু চোখ ঢাকে। ইনশা এগিয়ে গিয়ে বলে, মাম্মা ওভাবে রিয়াক্ট করছো? আমি সত্যি বলছি, মঈনকে জিজ্ঞেস করো। মঈন চুপচাপ দাঁড়িয়ে আছে। ইনশাও হাতটা খেলো হঠাৎ। শামীম মেয়ের কবজি ধরে টেনে মুখোমুখি দাঁড় করালো নিজে। ইনশা চোখ বড় বড় করে পাপাকে দেখল। একটা ঢোক গিলল সে। স্বামীর মেয়েকে দু কাঁধ ধরে শান্ত স্বরে বলতে থাকে একটা ধ্রুব, সত্যি কথা শুনবে আম্মা? আমি এই ইয়াশা মির্জা আপনার মা এবং আপনার প্রতি ভীষণ রকমের দুর্বল, এবং এটাই সত্যি। আজ যদি এমনটা না হতো তবে আমি হয়তো আপনাকে একটা থাপ্পড় মারতে পারতাম, বিশ্বাস করুন। ইনশা কোমল স্বরে ডাকে, পাপা। শামীম কঠোর হলো, ভীষণ ক্ষেপে উঠে মেয়ের ওপর দু কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কেন যাবে বলো, কেন যাবে? ও কে? তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার শুভাকাঙ্ক্ষী না? ও একটা পরপুরুষ এবং তুমি বিবাহিত। কি কাজ তোমার ওর সাথে? কিসের লেনা দেনা তোমার বলো, জবাব দাও। চেঁচায় শামীম। পাপা অ্যাম টেলিং ইউ, আমার ইন্টেনশন খারাপ ছিল না। ও আমার সাথে যোগাযোগের চেষ্টায় ছিল এবং ফেস টু ফেস হওয়ার দরকার ছিল আমার। শামীম ভীষণ ক্ষেপেছে, চেঁচিয়ে উঠল, যোগ করছো তুমি? কি সাপোর্ট করছো তোমার? বলো, তোমার ধৃষ্টতা কোথায় গিয়ে ঠেকেছে? এই স্বাধীন চেতনা স্বভাবকে আমি ইয়াশা মির্জা সাপোর্ট দিয়েছি তোমার, যাকে তুমি নিজের সাথে সাথে আমাদের তিনজনকে এভাবে অপদস্থ করো। আগে তুমি ভুল করতে, এটা ছিল অন্যায়। মঈন চুপচাপ ওদের তিনজনকে দেখছে। স্বামীর মেয়ের দিকে তাকিয়ে বলে, জবাব কেন দিচ্ছ না? এই দায় কি আমি মাথা পেতে নেব ইনশা? আমি কি মেয়েকে এভাবে শিক্ষা দিয়েছি যাতে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বাইরের কিছু লোক সেই সুযোগ নিজে তাকে দিয়ে নেয়? আম্মা আমি এই দায়। ইনশা চুপ করে থাকলো। আলো কাঁদছে। আজ কিছু বলতেও পারছে না সে। বাবা মেয়ের কথোপকথনের মাঝে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা এসে গিয়েছে, এখন বাড়িতে চলো। আমি বিশ্রাম নিতে চাচ্ছি। ইয়াশা মির্জা মেয়ের নির্লিপ্ততা দেখে ভয়ঙ্কর রেগে গিয়ে ইনশা কোনো ধরে নাড়া দিয়ে গর্জে উঠলে, তুমি জবাব কেন দিচ্ছ না? মঈনকে শ্বশুরের কাছ থেকে ইনশা ছাড়িয়ে এনে সামনের দিকে তাকায়। ভীষণ শান্ত লাগছে তাকে। শ্বশুরকে বলো, বাবা আই থিঙ্ক আমাদের দুজনকে আলোচনা করা দরকার এ ব্যাপারে। আপনি আর মা শান্ত হয়ে বসুন, রাতে খেয়ে যাবেন আপনারা। স্বামীকে ভীষণ অসহায় লাগছিল সেই সময়। সে মঈনের দিকে তাকিয়ে একটা কথা বলল, আমি বলেছিলাম আমার মেয়ের চোখ দিয়ে যেন পানি না ঝরে। এটা বলিনি ওর সমস্ত অন্যায় চুপচাপ মেনে নাও। তোমার যতটুকু লেগেছে ওর কৈফিয়ত তুমি ওর কাছে চাইবে, এটা আমার আদেশ। গিয়ে আলোকে টেনে তুলল স্বামীর। মেয়ের দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে স্ত্রীকে নিয়ে বেরিয়ে যায়। তখন গাড়ি নিয়ে এসেছিল ওরা। কিছুক্ষণ দূরে যেতেই আলো শরীর ছেড়ে দেয় গাড়ির ড্যাশবোর্ডের ওপর। এক হাতে স্ত্রী আলগে ধরে স্বামীর, আরেকটা হাতে গাড়িটা পার করে রাস্তায় এক পাশে স্ত্রীকে আলগে নিয়ে স্বামীর হতকম্প হয়ে বলে, কি হয়েছে? লালাপ আভায় ছেয়ে গিয়েছে আলোর মুখ। কাঁদতে কাঁদতে বলছে, আজ কেন আমায় বিষ খেতে ইচ্ছে করছে। ভীষণ রকমের হতবাক হয়ে স্বামীর ওকে বুকে টানলো। আলো ফোপাচ্ছে, বলছে, একদিন মা হিসাবে ব্যর্থ লাগতো।
নিজেকে আজ মনে হচ্ছে মা হওয়ার যোগ্যতা আমার নেই। সেটা অনেক বছর আগে একবার বুঝেছিলাম, আজ আবারও। আমার দম বন্ধ হয়ে আসছে মেয়র সাহেব, আমি মনে হচ্ছে মরে যাচ্ছি।